প্রধানমন্ত্রী স্টাফ তো বর্তমান সেনা প্রধানও, স্টিল তিনিও। এই সেনাবাহিনী আমাদের গর্বের, গৌরবের। এই সেনাবাহিনীকেও সুকৌশলে দুর্বল করে দেওয়া হচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। তাই আমি আহ্বান জানাবো সেনা প্রধান সহ যারাই সংশ্লিষ্ট আছে ঘুরে দাঁড়াবার জন্য। আবার আমাদের প্রয়োজন হলে আর একটা যুদ্ধ অবতীর্ণ হতে হবে। আমাদের ভয় কি? আমাদের যিনি ক্যাপ্টেন আছেন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নেন। প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা ৭১-এর পরাজিত শক্তিকে মাথা তুলে আর দাঁড়াতে দেব না। ২০২৪ সালে ওই দিন তাকে টার্গেট ছিল সরকার উচ্ছেদ না, ওদিন টার্গেট ছিল শেখ হাসিনা, শেখ রেহানাকে হত্যা করা। তা আল্লাহর অশেষ রহমত, ওই যে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর অশেষ রহমতে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গেলেন। আর আধা ঘন্টা বিলম্ব হলে শেখ হাসিনা, শেখ রেহানা বেরিয়ে আসতে পারতেন না। এমনকি তাদের যে বিমানটায় বহন করে নিয়ে আসা হয়েছে সেই বিমানকেও ভূপতিত করার ষড়যন্ত্র ছিল। পুলিশের লোকেরা এবং এখন যে আর্মির যে অফিসারদেরকে আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে ওয়ারেন্ট করিয়েছে, তারা নাকি দায়িত্ব পালন করেছে। এখন তারা দায়িত্ব পালনটাকে আমি একটু আরো ক্লারিফাই করি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী নামক একটা শব্দ, এই সশস্ত্র বাহিনীতে ৩টে অর্গান, একটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ৩টে মিলে কিন্তু সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রক কিন্তু সরকার। সরকারের একটি মন্ত্রণালয় আছে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম বিষয়টা জানি। সেই মন্ত্রণালয়টার নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন মানে আমি লিগালি বলবো তিনি এখন মন্ত্রী। এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী যেমন আজকে রাস্তায় আছে, এই ১ বছর যাবত আছে, এটা নিশ্চয়ই কারো না কারণ অর্ডারে। আবার ডিজিএফআই তে যারা চাকরি করতেন তারাও তো আর্মির বাইরের কেউ না। এই বর্তমান সেনা প্রধান ও সরকারের অধীনে, ওই ডিজিএফআই যারা ডিজি ছিলেন বা অন্যান্য দায়িত্বে ছিলেন তারাও সরকারের অধীনে। সকলেই কিন্তু সশস্ত্র বাহিনীর পার্ট, আর সশস্ত্র বাহিনী সরকারের অধীনে। তো ধরেন এই সশস্ত্র বাহিনীর একজন মেজর জেনারেলকে বলা হয়েছে তুমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাইরেক্টর, একজনাকে বলা হয়েছে তুমি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর, একজনাকে বলা হয়েছে তুমি মোংলা পোর্ট অথরিটির ডাইরেক্টর, একজনাকে বলা হয়েছে তুমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডাইরেক্টর। এই পোস্টিংটাকে বলা হয় ডেপুটেশন, মানে পেশনে পাঠানো হয়, কিন্তু তার মূল পদবে কিন্তু সে সেনাবাহিনীর কর্মকর্তা। ফলে এই যে ডিজিএফআই বা এনএসআই তে যারা কাজ করছে বিভিন্ন সময়ে, তারা কিন্তু সশস্ত্র বাহিনীর অংশ। এই কথা বলার অবকাশ নাই যে তারা প্রধানমন্ত্রীর স্টাফ ছিলেন। প্রধানমন্ত্রীর স্টাফ তো বর্তমান সেনা প্রধানও, স্টিল তিনিও। ফলে সেনাবাহিনীর একজন অ্যাডজুট্যান্ট জেনারেল একটা প্রেস ব্রিফিং করে বুঝাইতে চাইছেন যে এরা প্রধানমন্ত্রীর অধীনে ন্যস্ত ছিল। আরে ভাই, আপনি কি বোকা? বুঝান আমাদেরকে। আপনি নিজে, আপনার সেনা প্রধান, আপনার কনস্টেবল সবাই সরকারের অধীন, আর সরকারের প্রধান প্রধানমন্ত্রী। ওই প্রধানমন্ত্রী যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হন তাহলে আপনি সহ সবাই তার অধীনে ছিলেন, আলাদা ভাগ করার কোনো সুযোগ নাই। এখন টার্গেটটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদেরকে যে কোনো নামে ধরতে হবে। পুলিশের আইজি জেলখানার ভিতরে ২ জন, শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন, সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল হাসান, সচিব, মন্ত্রী, এমপি, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর আবুল বারাকাত, প্রফেসর হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম, সাংবাদিক মোজাম্মেল বাবু, সাংবাদিক প্রফেসর কলিমুল্লাহ সাহেব, এইরকম ভাবে। তারপর গণমাধ্যমে কথা বলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাহেব। এরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদেরকে কোনো না কোনো উপায় ধরতে হবে। একজনের বলতে হবে তুমি ওই সময় সেনাবাহিনীর দায়িত্ব থেকে মানুষ মারাইছিলা, একজনের বলতে হবে তুমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, একজনের বলতে হবে তুমি এমন কথা বলতেছো যাতে সরকার অস্থিতিশীল হয়। সমস্ত কিছুর টার্গেটটা হচ্ছে ৭১ সালের পরাজিত যারা, তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে ৭৫-এ হামলা করে বঙ্গবন্ধু এবং তার পরিবার, তার সহযোদ্ধাদের হত্যা করলেও তার 2 মেয়ে বেঁচে ছিল। ওই 2 মেয়ে যে ফিরে এসে
আবার মুক্তিযুদ্ধের স্ট্রেংথটা নিয়ে আসতে পারবে, এটা তারা বুঝতে পারে নাই। এই জন্য ডক্টর ইউনূসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে বলে কনফেশনাল স্টেটমেন্ট। ক্লিনটন ফাউন্ডেশনে উনি স্টেটমেন্ট দিয়ে বলছেন, নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ ডান থ্রু মেটিকুলাস ডিজাইন। বাংলায় দাঁড়ায় হঠাৎ কিছু ঘটে নাই, আমরা সুদূর প্রসারী পরিকল্পনা করে শেখ হাসিনাকে উচ্ছেদ করছি। এখন শেখ হাসিনাকে সরাবার পরে তারা আর একটা স্বীকারোক্তি করলো, এটা খুব ইন্টারেস্টিং। শাহবাগে ওরা বলল, এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ, এই বাংলাদেশ মতিউর রহমান নিজামের বাংলাদেশ, এই বাংলাদেশ আলী আহসান মুজাহিদির বাংলাদেশ। এবং অতি সম্প্রতি চট্টগ্রামের জামাতের আমির তিনি তার বক্তৃতায় বলছেন যে এই বাংলাদেশ, এই যে তাদের কথা বললাম তাদের বাংলাদেশ। আসলে ওই ৭১ সনের পরাজয়ের প্রতিশোধ নিতে শেখ মুজিব ছিলেন মূল ব্যক্তি, তারে মারতে হবে, তাহলে ওই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে। পরে দেখে যে না, তা তো শেষ হয় নাই, আবার তার মেয়ে এসে শুরু করছে। এই জন্য তাকে ১৯ বার চেষ্টা করে ২০০৪ সালের ২১ আগস্ট আবার গ্রেনেড মামলো, সেটাও তাকে শেষ করতে না পেরে ২০২৪ সালে ওই দিন তাকে টার্গেট ছিল সরকার উচ্ছেদ না, ওদিন টার্গেট ছিল শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করা। তা আল্লাহর অশেষ রহমত, ওই যে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর অশেষ রহমতে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গেলেন। আর আধা ঘন্টা বিলম্ব হলে শেখ হাসিনা শেখ রেহানা বেরিয়ে আসতে পারতেন না। এমনকি তাদের যে বিমানটায় বহন করে নিয়ে আসা হয়েছে সেই বিমানকেও ভূপতিত করার ষড়যন্ত্র ছিল। এই জন্য গোটা ঘটনাটা ব্যারিস্টার মঞ্জু বলছেন, তারপর আমি স্পেসিফিক্যালি বললাম ৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে বর্তমানে এই প্রক্রিয়া চলছে। এখন আমাদের যিনি চিফ প্রসিকিউটর সাহেব, তিনি যেসব বক্তৃতা দিছেন কোর্টে, এইটা নিয়ে ভিডিও হয়েছে। যেমন একজন সমন্বয়ক বলছেন যে আমি তো মেট্রো রেলে আগুন দিয়েছি, আমি তো বিটিভি ভবন আগুন দিয়েছি। আর ওর পাশে আবার দেখাচ্ছে ফুটেজে উনি বলছেন শেখ হাসিনার নির্দেশে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে। আবার পাবনার এক নেতা বলছেন যে আমরাই তো পুলিশকে হত্যা করছি। ওইটা ওই তাজুল সাহেবের বক্তব্য, ওই বক্তব্যটাকে পাশাপাশি ভিডিও দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়েছে। উনি শেখ হাসিনার কথা যেটা বলেন যে শেখ হাসিনার নির্দেশ হত্যা হয়েছে, আর সমন্বয়করা বলে আমরাই নিজেরা হত্যা করছি। এ হাস্যকর। ওই যে শাহজাদি গুলবাহার নামক একটা সিনেমা দেখছিলাম, যে শাহজাদির জন্ম হয়েছে আকাশে, তিনি আকাশ থেকে ওড়েন, তিনি পাতালে নামেন না। এমন গাঁজা খাওয়া গল্প দিয়ে একটা ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দণ্ডিত করার চেষ্টা হচ্ছে। এই দণ্ড নিয়ে কেউ শঙ্কিত না, এই কারণে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড পাকিস্তানের কারাগারে দিয়েছিল, বাস্তবায়ন করতে পারেনি। ১৯৬৯ সালে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, পারে নাই। শেখ হাসিনাকে অন-11-এর সময় চেষ্টা করছে, পারে নাই। আর ওনারা এখন বানোয়াটাটা রায় দেবেন, এই কোর্টের ভিত্তিটা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স দিয়ে কোর্টের এরিয়াটাকে এক্সটেনশন করছে। এখন খন্দকার ভাই, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ না করে তাহলে ওই অর্ডিন্যান্সের কোনো লিগ্যাল অথরিটি থাকে না। এখন ধরেন আগামীতে সরকার যারাই আসলো, তারা যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশকে পার্লামেন্টে অনুমোদন না করে তাহলে তো এই বিচারটা হাস্যকর কাহিনী হয়ে যাবে। এই জন্য পার্লামেন্টে ওটা অনুমোদন হবে কি হবে না তার আগ পর্যন্ত সেইটার উপরে বলে চাবাইতেছেন কি, বলে বড় কর্তা দেবার চাইছে, এই জন্য আগাই চাবাইতেছি। নাম্বার 2 হচ্ছে সংবিধানের 46 আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বরত কোনো ব্যক্তি যদি ফোর্স অ্যাপ্লাইও করে পার্লামেন্ট তাকে অব্যাহতি দিতে পারবে। তো ধরেন রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্রে নৈরাজ্যতা হচ্ছে, মানুষ খুন হচ্ছে, সংসদ ভবন লুট হচ্ছে, গণভবন লুট হচ্ছে, এখানে যদি কোনো ফোর্স অ্যাপ্লাইও কেউ করে থাকে, এক হলো তিনি আত্মরক্ষার জন্য, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রকে রক্ষার জন্য, তাহলে সংবিধানের 46 অনুচ্ছেদে সংসদ তাদেরকে পরিত্রাণ দিতে পারবে। তাই সংসদ দায়িত্ব পালন করার আগেই ওনরা সবকিছু ফয়সালা করে চলছে, এটা সবাই জানে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিহিংসার উদ্দেশ্য, ওই যে যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনা করছে এবং ওই যে ৭১ সালে তার বাপ দেশ স্বাধীন করছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য এই বিচার প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে দেশের A to Z সবাই মনে করে এটা প্রতিহিংসা
প্রতিশোধ নেওয়ার জন্য জুডিশিয়াল প্রসেসকে ব্যবহার করা হচ্ছে মাত্র। জি জি, অনেক ধন্যবাদ। অনেক ব্যারিস্টার মনির, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার বা পুলিশের দ্বারা গ্রেফতার করার যে একটা কথা উঠেছিল, এখন এখন আমাদের তাজুল ইসলাম সাহেব চুপ কেন? মানে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার, আদালতে হাজির করতে হবে, আদালত সিদ্ধান্ত নেবে, ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে তাদেরকে জেল হাজতে রাখবে নাকি সাব জেলে রাখবে নাকি ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে, এটা আদালত কিছুই তো সেনাবাহিনী শুনে নাই। এটা কি কোনো আইনি জটিলতা অথবা সেনাবাহিনীর সাথে ট্রাইব্যুনালের কোনো বিভেদ আপনি দেখছেন কিনা? সংক্ষেপে একটু বলে দেবেন, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। জি, প্রথম কথাটাই হচ্ছে তাজুল, রাজাকারের নাতিপুতি তাজুল, যে যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করছে, সে কিন্তু এটার অযোগ্য। এটাতে কনসেপচুয়ালি ন্যাচারাল জাস্টিস এবং আইনগতভাবে, কারণ সে যুদ্ধাপরাধের যতগুলা আসামি ছিল তাদের পক্ষে, মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে তাদের পক্ষে দাঁড়িয়েছিল। এখন সে এসে রাষ্ট্রের পক্ষে চলে এসেছে। এটা কি আপনার খুশি নাকি? আপনার বাবার বাড়ি, আপনার আব্বার বাড়ি যে আপনি চাইলেই আপনি যা ইচ্ছা তা করবেন? আপনি কদিন আগে রাজাকার ছিলেন, আজকে আপনি মুক্তিযুদ্ধ হয়ে যাবেন? বিষয়টা কি এরকম? ভাই, রোজা রাখার এবং ইফতার করার সময়টা নির্ধারিত। আপনি দুপুরবেলা হঠাৎ মনে করলেন আপনি আজকে রোজা রাখবেন, আপনি রোজা রাখতে পারবেন না। রোজা রাখতে হলে আপনাকে বোর হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের, মুসলমানের যে কোনো কর্মের, মানে কর্মের আগে তার একটা নিয়ত লাগে, তার কর্মের ফলাফলটা নিয়তের উপরে ডিপেন্ড করে। আপনি যদি ভোর রাতে যদি নিয়ত না করেন অথবা শোয়ার আগে যদি আগামীকাল রোজা রাখবেন এই চিন্তা না করেন, সারাদিন উপবাস থাকলেও সেটা রোজা হয় না। এরপরে আপনার ইফতার করার সময় আপনি দুপুরবেলা চাইলে ইফতার করে ফেলবেন, সেটা রোজা হয় না। বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশের সংবিধান তৈরি করেছে স্বাধীন দেশে যারা স্বাধীন করেছে তারা। এখন বাংলাদেশটি স্বাধীন হয় নাই, পরাধীনও হয় নাই। আপনি আবার এখানে এখানে আপনি কিসের কি বলে যে সনদ করেন, কিসের আপনি সংবিধান করেন? সংবিধান 1973 সালে হয়েছে, ওই যখন রোজা ধরতে হয় তখন। আবার যদি কোনোদিন বাংলাদেশ পরাধীন হয়ে যায়, কোন দেশ যদি, পাকিস্তান যদি আবার এসে, ভারত যদি আবার এসে, আমেরিকা যদি আবার এসে বাংলাদেশ পরাধীন করে বাংলাদেশকে যদি বিদেশের অংশ করে নেয়, আবার যদি আমার মহান দেশের মহান জাতি যদি আবার কোন নেতা দিয়ে যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করে, আবার নতুন সংবিধান হবে। তা না হলে সংবিধান হোক আর আইন হোক, ওই 1971 সালে রোজা ধরার আগে আপনি যে নিয়ত করছিলেন সেটার উপরে ভিত্তি করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে। এটা কিন্তু এমন সোজা কথা না। আপনাকে বলি, হ্যান্স ক্যালসন জ্ঞান নব। আচ্ছা, তাইলে আমি আর সেই তাত্ত্বিক আলোচনায় যাবো না, শুধু একটা কথাই বলে রাখি, বাংলাদেশে এখন যেটা হচ্ছে এটা কোনো যুদ্ধ অপরাধের বিচার না, কারণ বাংলাদেশে কিন্তু যুদ্ধ হয়নি। এবং আরেকটা জিনিস বলি, নাহিদরা কিন্তু বলেছে যে আমাদের পরিকল্পনা ছিল আমরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে, এই সরকারকে আউটস্টেট করবো। এখন রাষ্ট্রের কোন লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করা, বিপ্লব করা, এটা রাষ্ট্র, মানে এটা হচ্ছে অপরাধ। এটার ক্ষেত্রে রাষ্ট্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে, এটা কনস্টিটিউশনে আইনে দেওয়া আছে। তার মানে এটা তো আমরা বলিনি, তারা বলেছে। সুতরাং শেখ হাসিনা যদি এক্সেসিভ পাওয়ার যদি এক্সারসাইজও করে, সেটাও লেজিটিমেট এবং সেটাও বৈধ ছিল। কেননা রাষ্ট্র তো তাকে সেই জন্যই ক্ষমতা দিয়েছে। তিনি তো ক্ষমতার শপথ নিয়েছেন এই রাষ্ট্রকে রক্ষা করা, এই সংবিধানকে রক্ষা করা, এই দেশের আইনকে রক্ষা করা, এই দেশের মানুষের জান এবং মালকে রক্ষা করার জন্য। সুতরাং উনি কোনো অপরাধ করেননি। এবং যে বিচারটি এই রাজাকার তাইজুল করছে, এই রাজাকার তাইজুলের এই বিচারে রাষ্ট্রপক্ষের উকিল হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ সে ছিল রাজাকারদের উকিল। রাজাকারদের উকিল মানে হচ্ছে কনভিক্টেড আসামিদের উকিল, কোনোদিন সরকার পক্ষের উকিল হতে পারে না। এটা হচ্ছে প্রথম রুল অফ ন্যাচারাল জাস্টিস। বাই আইনের শাসন, আইন বিচার ব্যবস্থা বলতে গেলেই তো আপনাকে হিস্ট্রিক্যাল কনটেক্সট দিতে হবে। সেখানে এই রাজাকার যে বিচারের জন্য আজকে দাঁড়িয়েছে, সেই আইনে তো বাংলাদেশে নেই। অর্থাৎ যুদ্ধ অপরাধের বিচার হবে তো যুদ্ধকালীন সময়ের জন্য, বাংলাদেশে ওই 16-17 দিন যুদ্ধ চলে নাই। সুতরাং আমি বলতে চাই বাংলার মানুষকে, আপনারা সোচ্চার হন। এই অন্যায়, এই অবিচার, এই নির্যাতন, এই গণহত্যার বিচার এই বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ করবে আপনাদেরকে সাথে নিয়ে। ওকে, ধন্যবাদ আপনাকে। বা সাধারণ মানুষের জন্য একটু আশার বাণী শোনাবেন 2-1 মিনিটের মধ্যে। জি, আমরা ক্লোজিং। দেখুন,
সেই দেশটাকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য সুপরিকল্পিতভাবে দেশে এবং দেশের বাইরের ষড়যন্ত্রের সমন্বয়ে এই বাংলাদেশটাকে আজকে নরকে পরিণত করার চেষ্টা চলছে। এই মুহূর্তে আমি শুধু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তিনি ন্যায় ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি, যে দলই করেন না কেন, সবাইকে বলবো ৭১ সালে যেমন আমরা একটি স্পিরিটে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন কিন্তু সময় সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধরে রাখার জন্য। আর একটা বিষয় অনুরোধ করব, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে সৃষ্ট সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। যদিও এই সেনাবাহিনীর কিছু ক্ষমতালোভী ব্যক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জিয়াউর রহমানকে করেছে, কর্নেল তাহেরকে করেছে, মঞ্জুরকে করেছে, খালেদ মোশাররফকে করেছে, সেটা ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু এই সেনাবাহিনী আমাদের গর্বের গৌরবের। এই সেনাবাহিনীকেও সুকৌশলে দুর্বল করে দেওয়া হচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। তাই আমি আহ্বান জানাবো সেনা প্রধান সহ যারাই সংশ্লিষ্ট আছেন এবং দেশবাসী সবাইকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার জন্য আবার আমাদের প্রয়োজন হলে আর একটা যুদ্ধ অবতীর্ণ হতে হবে। আমাদের ভয় কি? আমাদের যিনি ক্যাপ্টেন আছেন, যাকে বলা হয় উন্নয়নের জাদুকর, যিনি অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে ভেঙে পড়া বাংলাদেশকে আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নেন। প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা ৭১-এর পরাজিত শক্তিকে মাথা তুলে আর দাঁড়াতে দেব না।